প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, বিবিএ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এই উভয় ডিপার্টমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, যা রয়েছে বিবিএ প্রথম বর্ষে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট উভয় ডিপার্টমেন্টের জন্য। তো এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং সহজলভ্য অধ্যায় হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক বিবরণী। দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। তো এর জন্য সে তার দৈনন্দিন লেনদেনগুলোকে হিসাবের প্রাথমিক বই, জাবেদা, তারপরে খতিয়ান, রেওয়ামিল ইত্যাদি বিভিন্ন ধাপে অন্তর্ভুক্ত করে এবং তার হিসাবগুলিকে সংরক্ষণ করে। তো এই যে আর্থিক বিবরণী, এটি হচ্ছে হিসাবের সর্বশেষ ধাপ। খুব সহজে বলতে গেলে একটি প্রতিষ্ঠান তার সামগ্রিক কার্যাবলী অর্থাৎ তার সামগ্রিক বাৎসরিক কার্যাবলী যে স্টেটমেন্ট বা বিবরণীতে উপস্থাপন করে তাকে বলা হয়, অর্থাৎ সেই বিবরণী বা স্টেটমেন্টকে বলা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী। তো বন্ধুরা, এখান থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় 10 মার্কসের প্রশ্ন অবশ্যই আসে। তবে এইখানে আরেকটি মজার বিষয় আছে, সেটি হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ইয়ারে না বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই না, এই অধ্যায়টি মূলত রয়েছে আরো অনেকগুলি সাবজেক্টে। যেমন এই অধ্যায়টি রয়েছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টে, যা অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে। এছাড়াও এই অধ্যায়টি আছে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1-এ, যা অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের জন্য। তো এই জন্য এই অধ্যায়টি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য। তো দেখো, আমি এখন এই অধ্যায়ের মূল আলোচনায় চলে যাব। তো এইখানে এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটিকে মূলত ভাগ করা যায় 5টি ভাগে। তবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এবং যা থেকে অঙ্ক আসে সেগুলো হচ্ছে 4টি। প্রথমে ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, অর্থাৎ বিশদ আয় বিবরণী। একটি প্রতিষ্ঠান তার বাৎসরিক কার্যাবলীর মাধ্যমে যত টাকা লাভ করেছে বা ক্ষতি হয়েছে সেটি নির্ণয় করা হয় এই ইনকাম স্টেটমেন্ট দ্বারা বা আয় বিবরণী দ্বারা। এবার হচ্ছে ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্র। একটি প্রতিষ্ঠানে একটি হিসাবকাল পরে কতটা সম্পদ রয়েছে, কতটা দায় আছে এবং কতটা আছে মালিকানা সত্ত্ব, এটি নির্ণয় করা হয় এই ব্যালেন্স শিট দ্বারা। এছাড়াও এখান থেকে পাওয়া যায় কতটা আছে প্রতিষ্ঠানের বহির্দায়, অর্থাৎ বাহিরের দায় কত টাকা আছে আর কত আছে অন্তর্দায়। এবার হচ্ছে ওনার্স ইকুইটি বা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। তো এটি হচ্ছে মূলত ওনার্স ইকুইটি। তবে এর মধ্যে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে রিটেইনড আর্নিংস স্টেটমেন্ট বা সংরক্ষিত আয় বিবরণী। এখন দেখো, এই যে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকের দাবি বা মালিকের সত্ত্ব বা মালিকের অধিকার, একটি প্রতিষ্ঠানের সম্পদ রাজিতে যতটুকু অধিকার থাকে মালিকের তাকে বলা হয় ওনার্স ইকুইটি। এবারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী। একটি প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় কত টাকার নগদ আগমন ঘটলো আর কত টাকার নগদ বহির্গমন ঘটলো, এটি যে বিবরণীর মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন দেখো বন্ধুরা, এই 4টি বিষয় কিন্তু এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর ম্যাক্সিমাম টাইম কিন্তু এখান থেকেই প্রশ্ন হয়ে থাকে। তো আমরা এখন সরাসরি দেখব যে এই যে ইনকাম স্টেটমেন্ট এটি করার নিয়ম, তুমি কোন সূত্রগুলি বা তুমি কিরূপে করবা ইনকাম স্টেটমেন্ট। এই অধ্যায়টি হচ্ছে এমন একটি অধ্যায় যার শুরু হয় ক্লাস 9 থেকে। আমরা যখন প্রথম
পদার্পণ করেছিলাম এই হিসাব বিজ্ঞানের জীবনে, তখন থেকে আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত আছে এই অধ্যায়টি। যে অধ্যায়টির নাম ছিল তখন আর্থিক অবস্থার বিবরণী। সেই অধ্যায়ের একটি পরিভাষিত রূপ হচ্ছে আজকের এই অধ্যায়। তো বন্ধুরা, আমরা এখন দেখব প্রথম ধাপ, সেটি হচ্ছে আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট। তো এই যে আয় বিবরণী, এর মূল লক্ষ্য হচ্ছে একটি প্রতিষ্ঠানের নিট লাভ বের করা। তো এই যে আয় বিবরণী, এটি করার দুইটি উপায় আছে, অর্থাৎ প্রথমটি হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর পরেরটি হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। একটি হচ্ছে এক ধাপ আয় বিবরণী, আরেকটি হচ্ছে বহু ধাপ আয় বিবরণী। তো দেখো, প্রথমত সিঙ্গেল স্টেপ, এর মানে হচ্ছে যেখানে একটি ছকের মধ্যে একসাথে সকল আয়গুলিকে যোগ করা হয়, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের সব আয়গুলিকে একসঙ্গে যোগ করা হয় এবং সেই আয়ের যোগফল থেকে সব ব্যয়গুলির যোগফলকে বিয়োগ করা হয়। অর্থাৎ এখানে তোমাকে আয়কে বিভিন্ন ভাগে ভাগ করার কোনো আবশ্যকতা নেই, তুমি সকল আয়গুলিকে একসঙ্গে যোগ করবা। আমরা জানি যে এই ক্ষেত্রে আয় হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অপারেটিং ইনকাম, আরেকটি হচ্ছে নন অপারেটিং ইনকাম। তো এই যে পরিচালন আয় আর অপরিচালন আয়, তুমি এই সব আয়গুলিকে একসঙ্গে যোগ করবা এবং তোমার একটি যোগফল চলে আসবে। তুমি সেই যোগফল থেকে বাদ দিবা যাবতীয় ব্যয়ের যোগফলকে। আমরা এখানে জানি ব্যয় দুই প্রকার, একটি হচ্ছে অপারেটিং ব্যয়, আরেকটি হচ্ছে নন অপারেটিং ব্যয়। তুমি এই পরিচালন ব্যয় আর অপরিচালন ব্যয়, এই সব ব্যয়গুলিকে যোগ করবা এবং তুমি সেই মোট আয়ের যোগফল থেকে বাদ দিবা মোট ব্যয়ের যোগফলকে। তবেই তুমি পেয়ে যাবা নিট আয় বা নিট ক্ষতি। যদি ব্যয় বেশি হয় তবে হবে নিট ক্ষতি, আর যদি আয় বেশি হয় তবে হবে নিট লাভ। এটি হচ্ছে আমার সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের মূল বিষয়। এবারে আছে অন্যটি, সেটি হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তো বন্ধুরা, এই ক্ষেত্রে তোমাকে সকল ব্যয়গুলিকে একসঙ্গে অন্তর্ভুক্ত করলে চলবে না, তোমাকে এইখানে অবশ্যই ব্যয়গুলিকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে এবং এই ক্ষেত্রে তোমাকে প্রথম বের করতে হবে মোট মুনাফা। আর যেহেতু প্রশ্নপত্রে সি পার্টে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন করা হয় এই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট থেকে, সেহেতু আমি এখন তোমাকে দেখাবো এই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের একটি ছক। দেখো বন্ধুরা, এর কিন্তু আরেকটি নাম আছে, সেটি হচ্ছে ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট। যেহেতু এই মাল্টিপল স্টেপে ব্যয়গুলিকে এবং আয়গুলিকে অনেক ভাগে বা বহু ধাপে ভাগ করা হয়, সেহেতু এর আরেকটি নাম হচ্ছে শ্রেণীবদ্ধ আয় বিবরণী বা ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট। তো এই ক্ষেত্রে তোমাকে প্রথমেই দেখতে হবে সেলস বা বিক্রয় থেকে অর্জিত আয়। তুমি সেখান থেকে বাদ দিবা ওই পণ্য, অর্থাৎ তুমি যে পণ্যগুলি বিক্রয় করে আয় করেছো সেই পণ্যগুলি উৎপাদন করতে বা ক্রয় করতে তোমার কত টাকা ব্যয় হয়েছে। তুমি যখন বিক্রয় থেকে যে আয় পাওয়া গেছে সেখান থেকে বাদ দিবা বিক্রিত পণ্যের ব্যয়কে, তখন তুমি পেয়ে যাবা মোট লাভ, অর্থাৎ গ্রস প্রফিট। তো দেখো, তুমি এখানে প্রথমেই একটি কোম্পানির নাম লিখবা যা দেয়া থাকবে প্রশ্নপত্রে সরাসরি। এরপর লিখবা ইনকাম স্টেটমেন্ট মাল্টিপল স্টেপ অথবা ক্লাসিফাইড ফর দ্য ইয়ার এন্ডেড, অর্থাৎ সমাপ্ত বছরের জন্য। তুমি এখানে সাল এবং ডেট দিবা। ডিটেলস টাকা টাকা, যদিও এখানে তিনটা হয় টাকার কলাম, তথাপি আমি এখানে জায়গার স্বল্পতার কারণে দিলাম দুইটি টাকার কলাম।
প্রথমে আমি নিব আয়কে, তবে এই ক্ষেত্রে আমি শুধুমাত্র অন্তর্ভুক্ত করব বিক্রয় থেকে, পণ্য বিক্রয় থেকে অর্জিত আয়কে। লিখলাম রেভিনিউ, শুধুমাত্র বিক্রয় থেকে অর্জিত আয়, সেলস লিখলাম। এবারে আমি এর সঙ্গে যোগ করব যদি কোনো প্রকার অলিখিত বা বাকিতে বিক্রয় থাকে, অর্থাৎ অ্যাড অমিটেড বা আনরেকর্ডেড বা আনবিল্ড সেলস। এরপরে আমি এখান থেকে বাদ দিব বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, অর্থাৎ লেস সেলস রিটার্নস অর ডিসকাউন্ট। এছাড়াও যদি বলা থাকে যে আনসোল্ড গুডস, সেটিও কিন্তু এখান থেকে বাদ যাবে। এছাড়াও যদি এমন কোনো কথা প্রশ্নপত্রের সমন্বয়তে বলা থাকে যে সম্পত্তি বিক্রয় পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তবে সেটিও কিন্তু এখান থেকে বাদ দিতে হবে। অর্থাৎ সেলস অফ অ্যাসেট ইনক্লুড ইন সেল, এটিও কিন্তু এখান থেকে বাদ যাবে। এর সঙ্গে বাদ যাবে আনসোল্ড গুডস। তো দেখো তুমি, এরপর তুমি পেয়ে যাবা নিট বিক্রয়। যখন তুমি এর সঙ্গে যোগ আর বিয়োগ করবা পেয়ে যাবা নিট বিক্রয়। যদি প্রশ্নপত্রে এগুলি দেয়া থাকে তবে তুমি যোগ বা বিয়োগ করবা, দেয়া না থাকলে যোগ বা বিয়োগ করার আবশ্যকতা নেই, তুমি শুধুমাত্র সরাসরি নিবা সেলসকে। এবার আমি দেখব আমি যেই পণ্যটি বিক্রয় করলাম, তো এই পণ্যটি উৎপাদন করতে বা ক্রয় করতে আমার কত টাকা ব্যয় হয়েছে, যার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ আমি যে পণ্যগুলি বিক্রয় করলাম সেই পণ্যগুলির ব্যয় কত টাকা হয়েছে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই নিব প্রারম্ভিক মজুত পণ্য, বিগিনিং ইনভেন্টরি, অর্থাৎ সেই পরিমাণ পণ্য যা আমার পূর্বে থেকেই প্রতিষ্ঠানে ছিল। আমি এর সঙ্গে যোগ করব বর্তমানে কতটা পণ্য আমি ক্রয় করেছি, অর্থাৎ পারচেজ, পণ্য ক্রয়, এবং ওই যে পণ্য ক্রয়, এই ক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় এন্ট্রি এবং ব্যয় সব কিন্তু আমি এর সঙ্গেই যুক্ত করব। এরপরে আমি এখান থেকে বাদ দিব সমাপনী মজুত পণ্য, তবেই আমি কিন্তু পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। আমি লিখলাম বিগিনিং ইনভেন্টরি, আমি এর সঙ্গে যোগ করব পারচেজ। এখন এই যে ক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় এন্ট্রি, তো আমি এখান থেকে বাদ দিব পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, অর্থাৎ ক্রয় ফেরত এবং ক্রয় বাট্টা। এছাড়াও যদি থাকে বিনামূল্যে পণ্য বিতরণ বা পণ্য বিনষ্ট হয়েছে এমন কোনো এন্ট্রি, যেমন গুডস লস্ট অথবা ডিস্ট্রিবিউশন গুডস অ্যাজ স্যাম্পল, আমি কিন্তু এই সকল বিষয়গুলি এই ক্রয় থেকে বাদ দিব। কারণ খুব সহজে বলতে গেলে যে সকল বিষয়ের কারণে বা যে সকল খরচের কারণে আমার এই ক্রয়কৃত পণ্যের পরিমাণ কমে যায়, আমি সেই সবগুলিকে এখান থেকে বাদ দিব। এরপরে আমি এর সঙ্গে যোগ করব যদি কোনো প্রকার বিষয় থাকে যা ক্রয়কৃত পণ্যকে বৃদ্ধি করে কিন্তু আমার এখন পর্যন্ত যোগ করা হয়নি। হতে পারে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে যা আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা হয়নি, যা লেখা আছে সমন্বয়তে, তবে আমি অবশ্যই সেটিকে এখানে যোগ করব। আমি লিখব অমিটেড পারচেজ। যদি দেয়া থাকে প্রশ্নপত্রে যে অলিখিত ক্রয়, তবে আমি কিন্তু সেটিকেও এর সঙ্গে যোগ করব, যেমন আনবিল্ড বা আনরেকর্ডেড পারচেজ। এইগুলি যোগ এবং বিয়োগ করার পরে যা থাকবে ক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এন্ট্রি, যেমন ক্রয়কৃত পণ্যকে প্রতিষ্ঠানে আনা পর্যন্ত যতগুলি খরচ হয় সেই সকল খরচ আমি এর সঙ্গে যোগ করব, যেমন হতে পারে ডক চার্জ, আমদানি শুল্ক, মজুরি, কুলির খরচ, ক্রয় পরিবহন, এই সকল বিষয়গুলিকে আমি এর সঙ্গে যোগ করব। অর্থাৎ প্লাস ফ্রাইট ইন অথবা ট্রান্সপোর্টেশন ইন, অর্থাৎ ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন। যদি এখানে থাকে ফ্রাইট আউট,
সেটি কিন্তু আন্তঃপরিবহন নয়, সেটি হচ্ছে বিক্রয় পরিবহন। সেটি কিন্তু এইখানে অন্তর্ভুক্ত হবে না। এইখানে অন্তর্ভুক্ত হবে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, অর্থাৎ ফ্রাইট ইন অথবা ট্রান্সপোর্টেশন ইন। সাথে আমি যোগ করব যদি থাকে প্রশ্নপত্রে ওয়েজেস অথবা লেভার, মজুরি। দেখো বন্ধুরা, এই যে মজুরি, এটি কিন্তু প্রতিষ্ঠানে যারা কাজ করে সেই সকল কর্মচারীকে দেয়া পারিশ্রমিক না, এটি হচ্ছে ওই সকল ব্যক্তিকে দেয়া পারিশ্রমিক যারা এই প্রতিষ্ঠানে পণ্যকে সেই শিপিং পয়েন্ট থেকে প্রতিষ্ঠানে আনতে সহায়তা করেছে, সেই সকল কুলি বা শ্রমিকদের মজুরি। এছাড়াও আমি এখানে যোগ করতে পারি কাস্টমস ডিউটি ক্যারিস ইনওয়ার্ড। এছাড়াও যে সকল বিষয়গুলি বা যে সকল খরচগুলি ওই পণ্যকে আমার প্রতিষ্ঠানে আনতে সহায়তা করেছে সেই সকল খরচগুলিকে আমি এখানে যোগ করব, অর্থাৎ পারচেজ রিলেটেড এক্সপেন্স আমি যোগ করব, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য সাথে যোগ করব ক্রয় এবং ক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় খরচ। এগুলিকে যোগ করার পরে আমি পেয়ে যাব বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত পণ্যের ব্যয় বা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমি এখান থেকে বাদ দিব এন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য, অর্থাৎ যে পরিমাণ পণ্য আমি বিক্রয় করতে পারিনি আমি সেটিকে এখান থেকে বাদ দিব। আমি তবেই পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড, অ্যাকচুয়ালি বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে আমি এই যে নেট সেলস অর্থাৎ বিক্রিত পণ্যের আয়, সেই বিক্রয় আয় থেকে আমি বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়কে, তবেই আমি পেয়ে যাব মোট মুনাফা বা গ্রস প্রফিট। অর্থাৎ আমি যখন এই বিক্রয় থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয় আমি তখন পেয়ে যাব গ্রস প্রফিট। অর্থাৎ নেট সেলস থেকে আমি বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড, আমি তবেই পেয়ে যাব গ্রস প্রফিট। আমার দরকার নেট প্রফিট, সুতরাং এই যে গ্রস প্রফিট এখান থেকে আমি বাদ দিব এই প্রতিষ্ঠানের যাবতীয় খরচগুলি। এখন দেখো এইখানে খরচগুলিকে ভাগ করা যায় দুইটি ভাগে, একটি হচ্ছে অপারেটিং খরচ বা পরিচালন ব্যয়, আরেকটি হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স অর্থাৎ অপরিচালন ব্যয়। তো আমি এই দুই প্রকার ব্যয়কে বাদ দিব। এছাড়াও আমি এর সঙ্গে যোগ করব আয়গুলি। তো এইখানে এই বিক্রয় বাদেও আরো দুইটি আয় রয়েছে এবং সে দুটি হচ্ছে পরিচালন আয় এবং অপরিচালন আয়, অর্থাৎ অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং ইনকাম। আমি প্রথমেই বাদ দিব এখান থেকে অপারেটিং এক্সপেন্স, তাই লিখলাম লেস অপারেটিং এক্সপেন্স। অর্থাৎ একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে যে সকল খরচগুলি সরাসরি দরকার সেগুলিকে বলা হয় অপারেটিং এক্সপেন্স, যেমন বেতন দিতে হয়, ভাড়া দিতে হয়, অবচয় হয়, বীমা খরচ হয়, সাপ্লাইসের এক্সপেন্স হয়, বিজ্ঞাপন খরচ হয়, ব্যাড ডেটস হয়, এই সকল কিন্তু পরিচালন ব্যয়। তবে এই যে অপারেটিং এক্সপেন্স এটিকে ভাগ করা যায় দুইটি ভাগে, একটি হচ্ছে মার্কেটিং বা সেলিং অথবা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অর্থাৎ এই প্রতিষ্ঠানে পণ্যগুলিকে বিক্রয় করার জন্য যে সকল খরচ হয়, হতে পারে বিক্রয় কর্মীর কমিশন, বিক্রয় কর্মীর বেতন বা বিক্রয় পরিবহন বা কুরিন সঞ্চিতি বা কুরিন বা বিজ্ঞাপন খরচ, নমুনা ব্যয়, অর্থাৎ মোট কথা বিক্রয় সম্পর্কিত যতগুলি ব্যয় আছে সব এইখানে অন্তর্ভুক্ত, যেখানে আমরা বলতে পারি সেলস স্যালারিজ, ব্যাড ডেট এক্সপেন্স, স্টোর সাপ্লাইস,
মিসেলেনিয়াস এক্সপেন্স, এছাড়াও আছে প্যাকিং খরচ, ডিস্ট্রিবিউশন খরচ, ডিসকাউন্ট অ্যালাউড। দেখো বন্ধুরা, এইরকম কিন্তু অনেক এন্ট্রি এইখানে আছে। তথাপি আমি তোমাদের সামনে কতিপয় এন্ট্রির নাম বললাম। এরপরে আছে অপারেটিং এক্সপেন্সের অপর ভাগ, যার নাম হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। তো এটি হচ্ছে মূলত অফিস এর সঙ্গে সম্পর্কযুক্ত ব্যয়গুলি, যার মধ্যে রয়েছে বেতন, ভাড়া, বীমা খরচ, অবচয় খরচ। আমি এখানে লিখলাম স্যালারিজ, রেন্ট, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স। দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে দেয়া থাকে সেলস স্যালারিজ, সেটি কিন্তু অন্তর্ভুক্ত হবে মার্কেটিং এক্সপেন্সের মধ্যে, কারণ ওটি হচ্ছে বিক্রয় কর্মীর বেতন, যা সম্পর্কযুক্ত বিক্রয় উপরিব্যয়ের সঙ্গে। এটি হচ্ছে মূলত স্যালারিজ, বেতন, অর্থাৎ এই প্রতিষ্ঠানের যাবতীয় কর্মচারীর বেতন। এটি কিন্তু অবশ্যই সম্পর্কযুক্ত অফিস উপরিব্যয়ের সঙ্গে। এছাড়াও এখানে কিন্তু আরো অনেক খরচ আসতে পারে, তো যেগুলি আমি অঙ্কের সমাধানের সময় দেখিয়ে দেব। এখন দেখো বন্ধুরা, যদিও এইখানে অপারেটিং এক্সপেন্সকে দুইটি ভাগে ভাগ করা হয়, কিন্তু যদি তুমি শুধুমাত্র অপারেটিং এক্সপেন্স লিখে এই সকল ব্যয়কে একসঙ্গে বাদ দিয়ে দাও, তথাপি কিন্তু সমস্যা হবে না। আর আমি কিন্তু তোমাকে সেই রূপেই অঙ্কের সমাধান করব, কিন্তু তোমাদেরকে সঠিকভাবে বোঝানোর স্বার্থে আমি এখানে এই ব্যয়টিকে দুইটি ভাগে ভাগ করে দিলাম। একটি হচ্ছে বিক্রয় উপরিব্যয়, আরেকটি হচ্ছে অফিসের উপরিব্যয়। তো এরপরে আমি এখানে যোগ করতাম অপারেটিং ইনকাম, অর্থাৎ একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যে আয়গুলি হতে পারে, যেমন হতে পারে ভাড়া থেকে আয়, হতে পারে কোনো প্রকার কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এই সকল কিন্তু এইখানে যোগ হতো। কিন্তু আধুনিক নিয়ম অনুসারে অপারেটিং ইনকাম দেওয়ার তেমন কোনো আবশ্যকতা নেই। এইগুলিকে একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয় বর্তমানে নন অপারেটিং ইনকামের মধ্যে। সেই জন্য আমি এইখানে অপারেটিং ইনকামকে অ্যাড করব না। আমি এইখানে গ্রস প্রফিট থেকে এই সকল এক্সপেন্সকে বাদ দিব। বাদ দেবার পরে আমি যা পাবো সেটি হচ্ছে অপারেটিং ইনকাম বা অপারেটিং প্রফিট। এখন দেখো, যদি এইখানে গ্রস প্রফিটটি বড় হয় আর এইখানে অপারেটিং এক্সপেন্স ছোট হয়, তবে কিন্তু অবশ্যই এইখানে প্লাস ফিগার আসবে, আর তার নাম হবে অপারেটিং ইনকাম বা অপারেটিং প্রফিট, অর্থাৎ পরিচালনা মুনাফা বা পরিচালন আয়। আর যদি গ্রস প্রফিট ছোট হয় এবং এই পরিচালন ব্যয়টি বড় হয়, তবে কিন্তু এইখানে চলে আসবে বিয়োগ করলে মাইনাস ফিগার। তুমি তার নাম দিবা অপারেটিং লস, অর্থাৎ পরিচালন ক্ষতি। এখন দেখো, আমি এর সঙ্গে যোগ করব অপরিচালন বিষয়গুলি, যার মধ্যে রয়েছে অপরিচালন আয়। আমি প্রথমেই লিখলাম নন অপারেটিং ইনকাম, অর্থাৎ অপরিচালন ইনকাম বা আয়। আর এইখানে আমি এই সেলস বাদে যাবতীয় যত প্রকার আয় আছে সবগুলিকে এখানে অন্তর্ভুক্ত করব। হতে পারে সুদ প্রাপ্তি, ইন্টারেস্ট রিসিপ্ট, হতে পারে লভ্যাংশ প্রাপ্তি, ডিভিডেন্ড রিসিপ্ট, হতে পারে কমিশন থেকে প্রাপ্ত আয়, কমিশন রিসিপ্ট, হতে পারে কোনো প্রকার পুরাতন সম্পত্তি বিক্রয় করে আয় বা লাভ অর্থাৎ গেইন, হতে পারে ভাড়া হতে প্রাপ্তি, যাকে বলা হয় উপভাড়া, রেন্ট রিসিপ্ট, বা হতে পারে শিক্ষানবিশ সেলামি অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম। এছাড়াও থাকতে পারে ব্যাড ডেটস রিকভার্ড, অর্থাৎ খুব সহজে বলতে গেলে এই সেলস বাদে যাবতীয় যত প্রকার আয় আছে সব তুমি এইখানে অন্তর্ভুক্ত করবা। এরপরে তুমি এখান থেকে বাদ দিবা নন অপারেটিং এক্সপেন্স। খুব সহজে বলতে গেলে এই যে অপারেটিং এক্সপেন্স, এইখানে যতগুলি ব্যয় গিয়েছে ওই ব্যয়গুলি বাদে
যাবতীয় সকল প্রকার ব্যয় তুমি এইখানে অন্তর্ভুক্ত করবা। অর্থাৎ একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যে সকল ব্যয় হয় সেইগুলি যাবে এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে। অর্থাৎ যে সকল ব্যয়গুলি প্রতিষ্ঠানের সঙ্গে বা প্রতিষ্ঠান পরিচালনা করতে সরাসরি সম্পর্কযুক্ত তাকে বলা হয় পরিচালন ব্যয়। সেগুলিকে তুমি অন্তর্ভুক্ত করবা এইখানে অপারেটিং এক্সপেন্সের মধ্যে। আর এই সকল ব্যয়গুলি বাদেও কিন্তু কতিপয় ব্যয় হয়। হতে পারে প্রতিষ্ঠানটি তার প্রয়োজনে কারো কাছ থেকে ঋণ গ্রহণ করেছে, তো সেই ঋণের জন্য তাকে সুদ প্রদান করতে হতে পারে। তো সেই যে সুদের ব্যয় সেটি কিন্তু একটি নন অপারেটিং এক্সপেন্স। এছাড়া হতে পারে শিক্ষানিবেশ ভাতা প্রদান করেছে বা দান করেছে বা কোনো প্রকার অবলোপন হয়েছে, যা কিন্তু সরাসরি সম্পৃক্ত নয় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, তথাপি এগুলি ব্যয়। সেই জন্য এর নাম রাখা হয়েছে অপরিচালন ব্যয়। আমি লিখলাম মাইনাস নন অপারেটিং এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ব্যাংক চার্জ, লস। অর্থাৎ দেখো আমি এখানে বলেছিলাম যে যদি পুরাতন কোনো সম্পত্তি বিক্রয় করে লাভ হয় গেইন, সেটি কিন্তু অন্তর্ভুক্ত হবে নন অপারেটিং ইনকামের মধ্যে, কারণ এটি তো কোনো প্রকার প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত আয় নয়। তদ্রূপ যদি পুরাতন সম্পত্তি বিক্রয় করে ক্ষতি হয় তবে কিন্তু অবশ্যই তার ব্যয় হবে, কিন্তু এটি কিন্তু সরাসরি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নয় বা প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য প্রয়োজন হয়নি, সেই জন্য এটি অন্তর্ভুক্ত হবে নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে। এছাড়া রয়েছে প্রিলিমিনারি এক্সপেন্স, ডোনেশন। তো তুমি এখান থেকে এই যাবতীয় নন অপারেটিং ইনকামকে যোগ করবা, তারপরে তুমি সেখান থেকে বাদ দিবা নন অপারেটিং এক্সপেন্সকে। এছাড়া তুমি কিন্তু আরেকটি উপায় করতে পারো, সেটি হচ্ছে তুমি এখানে নন অপারেটিং ইনকাম আর নন অপারেটিং এক্সপেন্স এই দুটির মধ্যে যোগ বা বিয়োগ করতে পারো, এবং যখন তুমি দেখবা যে এইখানে ইনকাম বেশি তখন এখানে চলে আসবে প্লাস ফিগার, যা তুমি যোগ করবা এই অপারেটিং ইনকামের সঙ্গে। আর যখন তুমি দেখবা যে এইখানে নন অপারেটিং এক্সপেন্সটি বেশি তখন এখানে চলে আসবে মাইনাস ফিগার, যা তুমি এখান থেকে বাদ দিবা, অথবা তুমি এর সঙ্গে যোগ করবা সরাসরি নন অপারেটিং ইনকাম আর বাদ দিবা নন অপারেটিং এক্সপেন্স, তবে তুমি পেয়ে যাবা নিট ইনকাম। কিন্তু যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ইনকাম ট্যাক্স যেটি ধার্য করে সরকার, অর্থাৎ একটি প্রতিষ্ঠান যখন আয় করে সেই নিট আয়ের উপর বা নিট লাভের উপর সরকার অবশ্যই একটি ট্যাক্স ধার্য করে। এই জন্য যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ট্যাক্সের কোনো কথা ইনকাম ট্যাক্স, তখন তুমি লিখবা এই অ্যামাউন্টটিকে নেট ইনকাম বিফোর ট্যাক্স। এরপরে তুমি এখান থেকে বাদ দিবা ইনকাম ট্যাক্স, তারপরেই তুমি পেয়ে যাবা নেট ইনকাম আফটার ট্যাক্স। কিন্তু যখন তুমি দেখবা যে প্রতিষ্ঠানে কোনো প্রকার ট্যাক্সের কথা উল্লেখ করে দেয়নি, প্রশ্নপত্রে কোনো প্রকার ট্যাক্সের কথা বলা নেই, তখন তুমি এইটিকে লিখবা নেট ইনকাম। তখন তোমাকে আর লিখতে হবে না যে এটি হচ্ছে আমার ট্যাক্স পাওয়ার ট্যাক্স দেওয়ার পূর্বের আয়, এমন লেখার প্রয়োজন নেই। তো বন্ধুরা এই হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট। যদিও এইখানে বিভিন্ন বিষয় আছে, যেমন এক মালিকানা প্রতিষ্ঠান, অংশীদারি প্রতিষ্ঠান, যৌথ মূলধনী প্রতিষ্ঠান, এর জন্য ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করা যায় এই আয় বিবরণীকে। কিন্তু আমি তোমাকে যে ফরম্যাটটি দেখালাম তুমি কিন্তু এইরকম ভাবে সকল অঙ্কের ক্ষেত্রেই প্রয়োগ করতে পারো, কিন্তু এই ফরম্যাটটি শুধুমাত্র সেই সব ক্ষেত্রে কাজে লাগবে যখন তুমি করবা মাল্টিপল স্টেপ,
যদি প্রশ্নপত্রে বলা হয় সিঙ্গেল স্টেপ, তখন কিন্তু কদাপি এই ফরম্যাটটি ব্যবহার করা যাবে না। আর যখন তুমি দেখবা প্রশ্নপত্রে কোনো ফরম্যাটের কথা সরাসরি ইন্ডিকেট করে দেয়নি, তখন তুমি এই ফরম্যাটটি ব্যবহার করতে পারো। আর যখন তুমি দেখবা প্রতিষ্ঠানে তেমন কোনো প্রকার বিক্রয় বা তেমন কোনো প্রকার ক্রয় এর কথা উল্লেখ করে দেয়নি, তখন তুমি সরাসরি প্রয়োগ করবা সিঙ্গেল স্টেপ, কারণ সেটি খুবই সহজ এই জন্য। কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রশ্নপত্রে আসে মাল্টিপল স্টেপ, কারণ তুমি দেখবা প্রশ্নপত্রে দেয়া আছে বিক্রয়, বিক্রয় বার্তা, ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, আর তার জন্য একান্ত আবশ্যক এই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আয় বিবরণী। আমি এখন দেখব বাকি দুটি, সেটি হচ্ছে ব্যালেন্স শিট এবং ওনার্স ইকুইটি। তো এবারে হচ্ছে উদ্ধৃতপত্র। তো দেখো বন্ধুরা, এই যে উদ্ধৃতপত্র, এটি তৈরি করার দুইটি উপায় আছে, অর্থাৎ এর ছক করার দুইটি নিয়ম আছে। একটি হচ্ছে হরিজন্টাল নিয়ম, আরেকটি হচ্ছে ভার্টিক্যাল নিয়ম। প্রথমে হচ্ছে আনুভূমিক বা হরিজন্টাল নিয়ম, যেই ক্ষেত্রে বাম পাশ ডান পাশ করতে হয়, অর্থাৎ ব্যালেন্স শিটকে ত্রিছক আকারে সাজাতে হয়। তারপরে বাম পাশে লিখতে হয় সম্পদ সমূহ, আর ডান পাশে লিখতে হয় দায় এবং মালিকানা সত্ত্ব বিবরণী বা মালিকানা সত্ত্ব। এটি হচ্ছে হরিজন্টাল ছক। যদিও এটি আগে খুবই ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে সকলে অঙ্ক করে ভার্টিক্যাল ছকে, অর্থাৎ উলম্ব ছক, যেখানে একটি কলামের মধ্যেই প্রথমে লেখা হয় সম্পদগুলি, তারপরে লেখা হয় যাবতীয় দায় এবং মালিকানা সত্ত্ব। এটি হচ্ছে ছক করার নিয়ম। তো আমরা এখন দেখব ভার্টিক্যাল লাইনে ব্যালেন্স শিট করার নিয়ম। এবার হচ্ছে উদ্ধৃতপত্রে যাবতীয় এন্ট্রিগুলিকে সাজানোর নিয়ম। তো এই ক্ষেত্রে দুইভাবে অঙ্কের সমাধান করা যায়, একটি হচ্ছে ক্লাসিফাইড, আরেকটি হচ্ছে আনক্লাসিফাইড। প্রথমে হচ্ছে ক্লাসিফাইড, যেইখানে সম্পদ সমূহকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আর যখন করা হয় আনক্লাসিফাইড, সেখানে সম্পদ সমূহকে কোনো ভাগেই ভাগ করা হয় না, সরাসরি সকল প্রকার সম্পদকে একসঙ্গেই লেখা হয়। তবে আমি তোমাকে প্রেফার করব যে তুমি অবশ্যই প্রয়োগ করবা ভার্টিক্যাল ছক, আর তুমি অঙ্ক করবা ক্লাসিফাইড ভাবে। তো দেখো বন্ধুরা, এই যে ব্যালেন্স শিট, এখানে আমরা প্রথমেই নিব সম্পদ সমূহ, যেই সম্পদগুলি খুব সহজেই নগদ টাকায় রূপান্তর করা যায়, যার মধ্যে রয়েছে ক্যাশ, ব্যাংক, এন্ডিং ইনভেন্টরি, অ্যাকাউন্টস রিসিভেবল, এছাড়া কোনো প্রকার অগ্রিম খরচ বা অনাদায়ী আয়। আমরা এই সবগুলিকে এখানে অন্তর্ভুক্ত করব। তাই লিখলাম কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ। এরপর আমরা নিব বিনিয়োগকৃত সম্পদ, অর্থাৎ ইনভেস্টমেন্ট। এর মধ্যে আছে কোনো প্রকার দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা শেয়ার ডিবেঞ্চার বা গভর্নমেন্ট সিকিউরিটিজ। আর 3 নম্বরে হচ্ছে ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তি, যেই সম্পত্তিগুলো একসঙ্গে বহুত বছর ব্যবহার করা যাবে এবং যেগুলিকে খুব সহজে নগদ টাকায় রূপান্তর করা যায় না, যার মধ্যে রয়েছে যাবতীয় আসবাবপত্র, প্লান্ট, মেশিনারি, ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, এছাড়া কোনো প্রকার সম্পদের উন্নয়ন, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ অ্যাসেট। এখন দেখো বন্ধুরা, এইখানে যে সম্পদগুলি আছে, এখান থেকে কিন্তু অবশ্যই বাদ যাবে যদি থাকে উক্ত সম্পদের অপচয়। তো এই হচ্ছে আমার 3 প্রকার সম্পদ। এরপরে আছে চতুর্থ সম্পদের নাম, সেটি হচ্ছে অস্পর্শনীয় বা অলীক সম্পদ, অর্থাৎ যেগুলি স্পর্শকৃত সম্পত্তির মধ্যে পরিগণ্য হয় না, অর্থাৎ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেমন রয়েছে ট্রেডমার্ক, প্যাটেন্ট, সুনাম ইত্যাদি। আমি এখানে লিখলাম কয়েকটি নাম: গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্স, প্যাটেন্ট ইত্যাদি। এখন দেখো বন্ধুরা, আমার সময়ের স্বল্পতার কারণে আর জায়গার স্বল্পতার কারণে আমি এইখানে এই সম্পদগুলির বিস্তারিত
নামগুলি বলতে পারলাম না। এছাড়াও কিন্তু আরো অনেক সম্পত্তি এদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তবে এই 4 প্রকার ছাড়া কিন্তু অন্য কোনো প্রকার সম্পত্তি এখানে অন্তর্ভুক্ত হবে না যখন তুমি করবা ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এবারে হচ্ছে আমার দায় এবং মালিকানা সত্ত্ব বিবরণী। আমি লিখলাম লাইবিলিটিস অ্যান্ড স্টকহোল্ডার্স ইকুইটি। এখন দায়, তো এই দায়কে ভাগ করা যায় দুইটি ভাগে। একটি হচ্ছে চলতি দায় বা কারেন্ট লাইবিলিটি, আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় বা লং টার্ম লাইবিলিটিস। প্রথমে হচ্ছে চলতি দায়, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল, এছাড়া কোনো প্রকার বকেয়া খরচ, তারপরে অগ্রিম আয়, এই সব কিন্তু অন্তর্ভুক্ত হবে এই কারেন্ট লাইবিলিটিসের মধ্যে। আমি এখানে লিখলাম কতিপয়ের নাম, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল, ট্যাক্স পেয়েবল এবং অ্যাডভান্স ইনকাম। আর তুমি লিখতে পারো অ্যাক্রুড এক্সপেন্স অর্থাৎ বকেয়া ব্যয়গুলি। এবারে হচ্ছে লং টার্ম লাইবিলিটিস, এর মধ্যে আছে ব্যাংকস নোটস পেয়েবল, মর্গেজ পেয়েবল, ডিফার্ড রেভিনিউ। এছাড়া কিন্তু আরো অনেক প্রকার এইখানে লং টার্ম লাইবিলিটিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার হচ্ছে আমার স্টকহোল্ডার্স ইকুইটি। এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যদি প্রতিষ্ঠানটি হয় এক মালিকানা কারবার, তবে সেই ক্ষেত্রে তুমি এখানে করবা, তুমি প্রথমেই নিবা ওনার্স ইকুইটি। আর এই যে ওনার্স ইকুইটি, এটি বের করার একটি নিয়ম আছে, সেটি হচ্ছে প্রথমে নিবা ক্যাপিটাল অর্থাৎ মূলধন, যা প্রাপ্য মালিকের। কারণ আমি এখানে করতেছি ওনার্স ইকুইটি, যার মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের কতটুকু টাকার উপর মালিকের অধিকার রয়েছে। দেখো বন্ধুরা, মালিক প্রথমে যে টাকাটি এনেছে তার নাম মূলধন, সেই টাকাটি অবশ্যই মালিকের, ক্যাপিটাল। এর সঙ্গে যোগ হবে নেট ইনকাম, কারণ যদি ইনকাম করা হয় বা আয় হয় তবে সেটি অবশ্যই মালিকের প্রাপ্য। তদ্রূপ যদি লস হয় বা ক্ষতি হয় তবে কিন্তু অবশ্যই সেটি এই মূলধনকে কমিয়ে দিবে। তাই লিখলাম প্লাস নেট ইনকাম মাইনাস নেট লস। যদি হয় নেট ইনকাম তবে তুমি যোগ করবা, যদি হয় নেট লস বিয়োগ করবা। আমি কিন্তু দেখিয়েছিলাম এই নেট ইনকাম বা লস বের করার নিয়ম পূর্বের অংশে। তুমি এর সঙ্গে যোগ করবা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মূলধনের সুদ, যা অবশ্যই মালিকের প্রাপ্য। তুমি এর সঙ্গে যোগ করবা অতিরিক্ত মূলধন, যদি মালিক কোনো প্রকার অতিরিক্ত মূলধন আনে তবে সেটি অবশ্যই যোগ হবে। তাই লিখলাম অ্যাডিশনাল ক্যাপিটাল। এরপরে তুমি বাদ দিবা, যদি মালিক কোনো প্রকার টাকা উত্তোলন করে তবে সেটি অবশ্যই বাদ যাবে। লিখলাম মাইনাস ড্রয়িং বা উইথড্রস। এরপরে যদি উত্তোলনের জন্য কোনো প্রকার সুদ দেয়া হয় তবে সেটিও কিন্তু এখান থেকে বাদ যাবে, কারণ উত্তোলন করার ফলে মালিকের মূলধন হ্রাস পায়, তাই বাদ যাবে। লিখলাম ইন্টারেস্ট অন ড্রয়িংস। এছাড়া বাদ যাবে ইনকাম ট্যাক্স। মোটামুটি ভাবে এই এন্ট্রিগুলো কিন্তু ওনার্স ইকুইটির মধ্যে অন্তর্ভুক্ত হয়। তুমি এটিকে এইখানে অন্তর্ভুক্ত করবা যদি অঙ্কটি হয় এক মালিকানা কারবার, কারণ সেই ক্ষেত্রে প্রশ্নপত্রে কখনোই দেয়া থাকবে না শেয়ার ক্যাপিটাল এবং রিটেইন আর্নিংস। কারণ এই যে শেয়ার ক্যাপিটাল আর রিটেইন আর্নিংস, এইগুলি মূলত দেয়া হয় কারবারি প্রতিষ্ঠানে। তো এই জন্য যখন তুমি দেখবা যে প্রতিষ্ঠানটি এক মালিকানা, তখন তুমি এইরূপ করবা ওনার্স ইকুইটি। তুমি চাইলে এটিকে এইখানে করতে পারো অথবা তুমি আলাদাও করতে পারো। আর দেখো বন্ধুরা, যখন তুমি দেখবা যে প্রশ্নপত্রে দেয়া আছে শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস এবং রিজার্ভ ফান্ড, তখন তুমি অবশ্যই করবা রিটেইনড আর্নিংস স্টেটমেন্ট। আর এই ক্ষেত্রে এটি করার একটি নিয়ম আছে এবং সেটি হচ্ছে এইরূপ যে তুমি দেখবা প্রশ্নপত্রে রেওয়ামিলের মধ্যে, প্রশ্নপত্রে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিলের মধ্যে একটি এন্ট্রি আছে রিটেইন আর্নিংস নামে। তুমি সেই টাকাটিকে এখানে অন্তর্ভুক্ত করবা। আমি লিখলাম ব্যালেন্স অফ রিটেইন আর্নিংস। তুমি এর সঙ্গে যোগ করবা নেট ইনকাম। যদি হয় নেট লস তবে সেটি বাদ দিবা এবং তুমি এখান থেকে আরো বাদ দিবা ডিভিডেন্ড পেয়েবল অর্থাৎ লভ্যাংশ বা প্রপোজ ডিভিডেন্ড বা ইন্টারাম ডিভিডেন্ড,
বা ফাইনাল ডিভিডেন্ড, যত প্রকার লভ্যাংশ প্রদান করা হবে বা প্রস্তাবিত লভ্যাংশ, সকল প্রকার লভ্যাংশকে তুমি এখান থেকে বাদ দিবা। এছাড়া তুমি আরো এখানে অন্তর্ভুক্ত করবা জেনারেল রিজার্ভ। এছাড়াও তুমি আরো নিবা যদি প্রশ্নপত্রে কোনো প্রকার ফান্ডে ট্রান্সফার করতে বলা হয়, তবে তুমি সেটিকেও এখানে অন্তর্ভুক্ত করতে পারো। আমি লিখলাম ট্রান্সফার। দেখো বন্ধুরা, এটি হচ্ছে মূলত ট্রান্সফার ট্রান্সফার টু আদার রিজার্ভ ফান্ড। এই সকল বিষয় কিন্তু এইখানে অন্তর্ভুক্ত হবে। এখন দেখো বন্ধুরা, যখন তুমি দেখলা প্রশ্নপত্রে রয়েছে শেয়ার ক্যাপিটাল আর তুমি করলা রিটেইন আর্নিংস স্টেটমেন্ট, তখন তুমি এইখানে প্রথমেই লিখবা ক্যাপিটাল স্টক, মূলধন। এরপরে তুমি এখানে আনবা রিটেইন আর্নিংস স্টেটমেন্ট। তো বন্ধুরা, এই হচ্ছে মূলত আমার এই ব্যালেন্স শিট এবং ওনার সিকিউরিটি আর রিটেইন আর্নিংস করার মূল বিষয়। তো বন্ধুরা দেখো, এছাড়া কিন্তু আরো অনেক এন্ট্রি এখানে আমি স্কিপ করে গিয়েছি আপাতভাবে সময়ের স্বল্পতার কারণে। তবে আমি এই বিষয়ে একটি বিস্তারিত ক্লাস করেছিলাম অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1-এ। সেখানে আমি এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর বেসিক ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ক্লাসটি দেখে আসতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1-এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অধ্যায়ের বেসিক ক্লাসের লিংক আমি দিয়ে দিব। আর দেখো বন্ধুরা, এইখানে আমি বলেছিলাম যে 4টি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, যা আমি দেখিয়েছি পূর্বের অংশে। এরপরে ব্যালেন্স শিট, এরপরে ওনার্স ইকুইটি বা রিটেইন আর্নিংস, এই 3টি। আর 4 নম্বরে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তো এই বিষয়ে আমি একটি বেসিক ক্লাস করিয়েছিলাম অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1-এ। সেইখানে আমার মোট 5টি ক্লাস রয়েছে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে, তাই আমি আর সেই বিষয়ে কোনো কথা এখানে বললাম না। তোমরা যদি কেউ ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে মন দিয়ে শিখতে চাও, তবে অবশ্যই আমার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1-এর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অধ্যায়ের বেসিক ক্লাসটি দেখে আসতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিংক দেয়া থাকবে, অথবা তুমি চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, তো তুমি সেক্ষেত্রে দেখতে পারো আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 নামে একটি ফাইল করা আছে। সেখানে তুমি দেখবা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে একটি অধ্যায়ের বেসিক করা আছে। তুমি সেখানে ক্লাস 1টি দেখে আসতে পারো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর যাবতীয় বিষয়। আমি আশা করি তোমরা বিষয়টি মন দিয়ে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো শিক্ষার্থী এই বেসিক বুঝতে সমস্যা বোধ করো, তবে আমাকে কমেন্টে বা আমাদের ফেসবুক পেজ ডিএমএস টিচিং, আমাদের ফেসবুকের পাবলিক গ্রুপ ডিএমএস টিচিং বিবিএ অ্যান্ড এমবিএ অল ইয়ার, তুমি এখানে জয়েন হয়ে আমাকে বলতে পারো। আর দেখো বন্ধুরা, এরপরে আমার চলে আসবে 4টি ক্লাস, ক্লাস নাম 2, 3, 4, 5, যেখানে আমি তোমাদের সামনে 4টি অঙ্কের সমাধান করে দেখাবো। আমি এটি আশা করি যে যদি কোনো শিক্ষার্থী মন দিয়ে এই 5টি ক্লাসকে দেখতে পারে, তবে সে অবশ্যই এই ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর যাবতীয় অঙ্ক সমাধান করতে পারবে। তো বন্ধুরা, ক্লাস নাম 2, 3, 4, 5 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে এখানেই বাই।